আইপিএলের মেগা নিলাম কিন্তু হয়ে গেছে। 2025 মেগা নিলামে অনেক অনেক ভালো সেরা সেরা প্লেয়ার কিন্তু বিক্রি হয়নি, আনসোল্ড থেকে গেছে। কোন কোন প্লেয়ার সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো, এবং কোন কোন প্লেয়ারের আনসোল্ড হওয়া আপনাকে অবাক করেছে আপনাদের সবাইকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ডেভিড ওয়ার্নারের বেস্ট প্রাইস ছিল সম্ভবত 2 কোটি টাকা, কিন্তু ডেভিড ওয়ার্নারকে কোনো দল নেওয়ার আগ্রহ প্রকাশ করেনি। ডেভিড ওয়ার্নারের একটা বয়স একটা বলে ব্যাপার আছে, তাই জন্যই হয়তো ডেভিড ওয়ার্নারকে নেয়নি, না হলে কিন্তু কোনো না কোনো দল হয়তো ডেভিড ওয়ার্নারকে নিলেও নিতে পারতো, হয়তো ওই জন্যই নেয়নি। আর জনি বিয়ারেস্টোকে নেয়নি। জনি বিয়ারেস্টো একজন ভালো উইকেট কিপার ব্যাটসম্যান ছিল, তবে এরা যারা আনসোল্ড রয়েছে এদেরকে যে নেবে না, আর এদের যে না খেলার চান্সই বেশি তা না, খেলার চান্সও আছে। যদি কোনো প্লেয়ার চোট পায় তার পরিবর্তে এদের মধ্যে থেকে কোনো প্লেয়ারকে নিতে পারে, যেমনভাবে ঠিক ওই প্লেয়ারকে নিয়েছিল, যেমন মুজিবুর রহমানের পরিবর্তে আল্লাহ গাজনফিরকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তারপর আর একটা প্লেয়ারের নাম আমি মনে পড়ছে না, ওই প্লেয়ারটা সম্ভবত হবে ওই যে রয়ের পরিবর্তে যেমন এসেছিল ফিল্ড সল খেলতে, তারপর তো এসে বাজিবাদ করেছিল কলকাতা নাইট রাইডার্সে, কম টাকায় এসেছিল। সেরকম কার্তিক ত্যাগী, কোনো বোলার চোট পেলো, কার্তিক ত্যাগীকে দলে নিয়ে নিল। রাজস্থান রয়্যালস নিয়েছিল, কিন্তু ভালো কোনো দলের হাতে যদি কার্তিক ত্যাগী যেত ভালো হতো, ভালো প্লেয়ার ছিল কার্তিক ত্যাগী। পীযূষ চাওলাকেও কেউ নেয়নি। পীযূষ চাওলা আগে যখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছে, বহুদিন ধরে খেলেছে। কলকাতা নাইট রাইডার্সের বেস্ট বোলার ছিল, লেগ স্পিন দারুণ বল করতো, কিন্তু পীযূষ চাওলাকে কেউ নেয়নি। আর কেন উইলিয়ামসন রয়েছে এই লিস্টে, মায়াঙ্ক আগরওয়াল রয়েছে এই লিস্টে, পৃথ্বী শাও রয়েছে এই লিস্টে। পৃথ্বী শাওটাও অবাক করেছে, আমি ভেবেছিলাম হয়তো পৃথ্বী শাওকে কোনো না কোনো দল নেবে, কিন্তু কোনো দলই কিন্তু পৃথ্বী শাও নেয়নি। আর শার্দুল ঠাকুর রয়েছে। শার্দুল ঠাকুর একসময় 10 কোটি টাকা 12 কোটি টাকা পেতো আইপিএল নিলামে, এইবার দামই পায়নি। তার কারণ নিলাম এমন একটা সময়, মানে কোনো সময় ভালো ভালো প্লেয়ার একেবারে দামই পায় না। শার্দুল ঠাকুর কিন্তু ভালো প্লেয়ার, কিন্তু কেউ নেয়নি, নেওয়ার প্রয়োজন বোধ করেনি তাই নেয়নি। তবে দীপক চাহার বা এরকম টাইপের বোলার কেউ যদি চোট পেয়ে যায় তাহলে হয়তো শার্দুল ঠাকুরকে নেওয়ার ভাবতে পারে সেই দল। ড্যারেল মিচেল নিউজিল্যান্ডের একজন মারকুটে ব্যাটার, কিন্তু তাকে কেউ নেয়নি। ড্যারেল মিচেল একজন ভালো ব্যাটার, কিন্তু তাকে কেউ আর নেয়নি, আনসোল্ড রয়ে গেছে। মুজিবুর রহমানকে কেউ নেয়নি। মুজিবুর রহমান আদৌ অ্যাভেলেবেল থাকবে নাকি কোনো ঠিক নেই, আদৌ খেলতে পারবে নাকি কোনো ঠিক নেই। মুজিবকে নেবে তারপর নিয়ে ভরসা পাবে না, সেই জন্য মুজিবকে নেয়নি। কলকাতা যেমন নিয়েছিল, তারপর শেষ পর্যন্ত মুজিবুর রহমান খেলেনি, তার পরিবর্তে আল্লাহ গজনফিরকে নেওয়া হয়েছিল। আল্লাহ গজনফির এবারও বিক্রি হয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্স নিয়েছে। আদেল রাশিদকে কিন্তু কেউ নেয়নি। কেশব মহারাজকে কেউ নেয়নি। ডিওয়াল ব্রেভিসকে কেউ নেয়নি, যে হলো বেবি এবি ডিভিলিয়ার্স। মুস্তাফিজুর রহমানকে কেউ নেয়নি। বাংলাদেশের মেন প্লেয়ারদের নেয়নি। বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে কি করবে, যদি অ্যাভেলেবেলই না থাকে তাহলে কি করে নেবে? ওই প্রথম দিকে অ্যাভেলেবেল থাকবে, পরে থাকবে না, দরকারের সময় আমি পাবো না, তাহলে আর সেই প্লেয়ারকে নিয়ে কি হবে? সেই জন্যই কিন্তু তাকে নিতে চাইনি। তারপর ওর জন্য কোনো প্লেয়ারই বিক্রি হয়নি বাংলাদেশের। আমি ভেবেছিলাম হয়তো নেবে, কিন্তু নেয়নি ওই একটাই কারণে, অ্যাভেলেবেল থাকবে না বলেই নেয়নি। উমেশ যাদব আনসোল্ড রয়েছে, স্টিভ স্মিথ আনসোল্ড রয়েছে, সিকান্দার রাজা আনসোল্ড রয়েছে, তারপর আলজারি জোসেফ আনসোল্ড রয়েছে, সারফরাজ খান আনসোল্ড রয়েছে। সারফরাজ খানটা আমাকে অবাক করেছে। সারফরাজ খান অবাক করেছে, ওয়ার্নারও অবাক করেছে, তারপরে এই যে জনি বিয়ারেস্টো অবাক করেছে। হ্যাঁ, এইগুলো পুরোপুরি অবাক করা ব্যাপার। মায়াঙ্ক আগরওয়ালেরটা অবাক, আমি ভেবেছিলাম কোনো না কোনো দল নেবে। পৃথ্বী শাওরটা অবাক করা, শার্দুল ঠাকুরটা অবাক করা। আমি বুঝেছিলাম আদেল রাশিদ, মুজিবুর রহমান এরা বিক্রি হবে না। ডিওয়াল ব্রেভিসেরটা আমি ভেবেছিলাম মুম্বাই নিয়ে নিতে পারে, কিন্তু হবে না। আমি ভেবেছিলাম বাংলাদেশের কোনো প্লেয়ারদের নেবে, কিন্তু অ্যাভেলেবেল না থাকলে নেবে কী করে, ওই জন্য নেয়নি। আর বাকি যারা যারা প্লেয়ার যারা নাম দিয়েছে, যারা খেলবে ঠিক করেছে, তাদের কিন্তু খেলতেই হবে পুরোপুরি, তাদের কিন্তু খেলতে হবে। আমি কিন্তু এটা জানিয়ে দিলাম, পুরোপুরি খেলতে হবে। কোনো যে না খেলে চলে যাবে, এটা করলে তাদের কিন্তু সমস্যা, তাদেরকে আইপিএল থেকে ব্যান করা হবে। এবার বলি কলকাতা নাইট রাইডার্সের একটু স্কোয়াড নিয়ে আলোচনা করে এই ভিডিওতে একবারে বলে দিই। কলকাতার স্কোয়াডে রয়েছে ভেঙ্কটেশ আর, সে হয়তো ক্যাপ্টেন হবে কলকাতার। রিঙ্কু সিং, প্রথমে বলি যে ব্যাটারদের তালিকায় কে রয়েছে। রিঙ্কু সিং, কুইন্টন ডি কোক, আংগ্রিস রাঘুবংশী, রহমানুল্লাহ গুরবাজ, রমম্যান পাওয়েল, অজিঙ্ক্য রাহানে, মনীষ পান্ডে, লুভনীত সিসোদিয়া, আর ওমরান মালিক রয়েছে বোলারের তালিকায় ওমরান মালিক, মায়াঙ্ক মার্কান্ডে, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অ্যান্ডিচ নকিয়া, স্পেন্সার জনসন, ভাইভব আরোরা। আর অলরাউন্ডারদের মধ্যে রয়েছে ভেঙ্কটেশ আয়ার, সুনীল নারিন, অ্যান্দ্রে রাসেল, রমনদীপ সিং, মোয়েন আলী, অনুকূল রয়। তবে অনুকূল রয় সেই লেভেলের অলরাউন্ডার না। এবার এইখান থেকে কতজন, 3, 3, 6 আর 2, 8, 10, 11, 21 জন প্লেয়ার রয়েছে। 25 জন করে প্লেয়ার রাখতে হয়, কিন্তু 21 জন প্লেয়ার রাখলেও কোনো চাপ নেই। পাঞ্জাব আর সিএসকে মনে হয় 25টা করে প্লেয়ার কিনেছে, আর সব টিমের কম প্লেয়ার রয়েছে।
এবার এখান থেকে কলকাতা নাইট রাইডার্সের যেটা সব থেকে বড় সমস্যা সেটা হলো ভালো কোনো বিদেশি বোলার নেই। অ্যান্ড্রিচ নকিয়া, স্পেন্সার জনসন দুজনে কেউ ওয়ার্ল্ড ক্লাস বোলার না। এই জায়গায় যদি হয় ট্রেন্ট বোল্ট, না হলে মিচেল স্টার্ক, না হলে যদি অন্য কোনো বোলার থাকতো তাহলে ভালো হলেও হতে পারতো। ওই জায়গাটাই কলকাতা মার খেয়ে যাবে। ওই জায়গাটাই ফার্স্ট বোলারে যদি অ্যান্ড্রিচ নকিয়া ভালো বল করে দেয়, অ্যান্ড্রিচ নকিয়া, স্পেন্সার জনসন যে কোনো একজন খেলবে। অ্যান্ড্রিচ নকিয়াই ফার্স্ট চয়েস। যদি সে মার খায় তখন স্পেন্সার জনসন আসবে। তবে এরা যদি ভালো করতে পারে তাহলে কলকাতার কোনো প্রবলেম হবে না। আর বোলিংয়ে কিন্তু ফার্স্ট ক্লাস রয়েছে। স্পিন বোলিংয়ে বরুণ চক্রবর্তী রয়েছে, তার সাথে সুনীল নারিন রয়েছে। এই দুজন আরামসে 8 ওভার বল করে দিল। রমনদীপ সিংও 2 ওভার বল করতে পারে। মঈন আলী রয়েছে, নারিনের ব্যাকআপ পারফেক্ট, রাসেলের ব্যাকআপ রোম্যান পাওয়েল একদম সেরা সেরা। হার্ষিত রানা, বৈভব অরোরা যদি চোট পায় এদের মধ্যে কেউ, তাহলে ওমরান মালিক খেলবে। কোনো প্রবলেমই নেই, ভালোই রয়েছে কিন্তু বোলিং নিয়ে কোনো চাপ নেই। মিডিল অর্ডারে হয়তো ওপেন করবে হয়তো কুইন্টন ডিকক আর নারিন, বা গুরবাজ ওপেন করতে পারে, তবে গুরবাজের চান্স কম। ডানাতি বাহাতি চাইলে গুরবাজ আর নারিন, কিন্তু ওপেনিং নিয়ে একটু টেনশনে রয়েছে আমি। 3 নম্বরে ভেঙ্কটেশ আর খেলবে, 4 নম্বরে চলে আসবে অঙ্কৃশ রঘুবংশী, আবার 3 নম্বরে অঙ্কৃশ রঘুবংশী খেলতে পারে। মানিশ পান্ডে ব্যাকআপ হিসেবে থাকবে। মানিশ পান্ডে, আজিনকে রাহানে, আজিনকে রাহানে আমি বলে দিলাম কে সুযোগ পাবে না। অজিনকে রানে কিন্তু সুযোগ পাবেন, আমি এটা বলে দিলাম। অজিনকে রানাকে নেওয়া হয়েছে পুরোপুরি ব্যাকআপের জন্য। মানিশ পান্ডে সুযোগ পেলেও অজিনকে রানে কিন্তু জল বওয়ার জন্যই নেওয়া হয়েছে। হয়তো সুযোগ পাবে না, কেন সুযোগ পাবে কোন জায়গাটায়? যদি প্লেয়াররা প্রচুর এর মধ্যে থেকে এবার চোট পায় তাহলে প্রবলেমে পড়বে। এবার এখনও চান্স আছে জনি বিয়ারেস্টোকে কলকাতার নেয়ার। যদি কোনো রকমে গুরবাজ আর কুইন্টন ডিকক চোটের জন্য ছিটকে যায়, না খেলে আইপিএল, বা কোনো কারণে চোটের জন্য যদি একমাত্র ছিটকে যায়, তাহলে কিন্তু ওই জনি বিয়ারেস্টোকে ওই টাকার মধ্যে নিয়ে নিতে পারবে। আর বরুণ চক্রবর্তীর ব্যাকআপ হলো মায়াঙ্ক মার্কান্ডে। সবার ব্যাকআপ এবার রেডি রয়েছে। এবার টিমটা ভালোই হয়েছে, তবে ক্যাপ্টেন্সির একটা সমস্যা। ওভারসিজ ফাস্ট বোলার কলকাতার এটা ভালো না। আর এই দুটো, আর ওপেনিং নিয়ে একটু টেনশন। এই 3টে দিকে ঠিক করতে পারলে কলকাতা নাইট রাইডার্স এইবারও ভালো খেলবে আমার যতদূর মনে হচ্ছে, যে তুলনায় অন্য দলের থেকে দুর্বল। আর সব থেকে ভালো লাগছে দিল্লির কি মিচেল স্টার্ক, তার সাথে টিনাররা যান, অসাধারণ অসাধারণ। আবার বোলারটার নাম মনে পড়ছে, নিশান্ত শর্মা, অক্সার প্যাটেল, কুলদীপ যাদব, সেরা সেরা বোলিং অ্যাটাক রয়েছে দিল্লি ক্যাপিটালসে। লুবনিস সিসোদিয়া, এই প্লেয়ারটা মনে হয় মিডিল অর্ডার ব্যাটসম্যান সম্ভবত। যদি কোনো প্লেয়ার চোট পেয়ে যায় 2-3, তাহলে কিন্তু এই সিসোদিয়াকেও খেলিয়ে দেখা যেতে পারে কেমন ব্যাটিং করে, এটা কিন্তু দেখা যেতে পারে। তো ওই জায়গায় কলকাতা নাইট রাইডার্স ভুল করেছে। এটা ভালো কোনো ক্যাপ্টেন নেয়নি। ভেঙ্কটেশ আর জানি না কেমন ক্যাপ্টেন্সি করবে, আমি কিছু জানি না। হয়তো ভেঙ্কটেশ আর আগে ক্যাপ্টেন ছিল না, বাট সে হয়তো অনেক আইডিয়া দিত। শ্রেয়াস আয়ারকে সেও অনেক আইডিয়া দিয়েছিল, কিন্তু আমার মনে হয় না ভালো কিছু করতে পারবে বলে। আমার ওইটা নিয়ে একটা সংশয়। আগের বার যদি গৌতম গম্ভীর কোচ না হতো, কলকাতা কোনোভাবে চ্যাম্পিয়ন হতে পারতো না, আমি লিখে দিতে পারি। ওই শ্রেয়াস পারতো না চ্যাম্পিয়ন করতে, যতই সে সিদ্ধান্ত নিক। একমাত্র মাস্টার মাইন্ড গৌতম গম্ভীর। এবার গৌতম গম্ভীর নেই, দলের যে কী অবস্থা হবে সেটা বোঝাই যাবে। লাস্টে অজিনকে রানাকে নিয়েছে, টাকাটা পড়ে থাকবে, তার থেকে একটা প্লেয়ার নিয়েই নি, ছাড় প্লেয়ার হিসেবে দলে নিয়ে নিই, ভিড়াই আর কি, এরকম আর কি। এই জন্যে লাস্টে সময় ছিল না, যা প্লেয়ার পাচ্ছিল সব নিয়ে নিচ্ছিল। লাস্ট মুহূর্তেই তো কিনলো, অনুকূল রয়কে কিনে নিল, মঈন আলীকে কিনে নিল। মঈন আলীকে 2 কোটিটা একদম পারফেক্ট, নারিনের একদম পারফেক্ট বিকল্প, পারফেক্ট সেরা। হ্যাঁ, নারিন হয়তো ওপেন করে, মঈন আলীকে কিন্তু চাইলে 3-4 নম্বরেও খেলানো যেতে পারে যদি সুনীল নারিন চোট পেয়ে যায়। তার একদম পারফেক্ট বিকল্প। মঈন আলী একজন ভালো ব্যাটার প্লাস বোলার, অলরাউন্ডার। অনেকে বলছে কেন নীতিশ রানাকে নিল না, নীতিশ রানাকে রানার জায়গা ছিল না নেয়ার, তাই জন্য নেয়নি। নীতিশ রানা আনফলো করে দিয়েছে, কষ্ট পেয়ে আনফলো করবে, একদম ঠিক করেছে। কিন্তু নেবে কিভাবে? ও অত টাকা খরচা করার পর কি করে তাকে নেওয়া যায় নীতিশ রানাকে? সেই জন্যই নেয়নি। যদি কম টাকা পেতো অবশ্যই নিত, তবে বিট করেনি, এটা দেখে খারাপ লাগলো। চেষ্টা করতে পারতো, তাও নীতিশ রানা নিজেকে সান্ত্বনা দিতে পারতো, না আমাকে কলকাতা নিতে চেয়েছিল কিন্তু পাইনি, টাকাটা বেশি উঠে গেছিলো, পাইনি। হয়তো ভবিষ্যতে ফিরেও আসতে পারে। তবে আমার যতদূর মনে হচ্ছে কি, মানে এই যে নীতিশ রানা রাজস্থানে গিয়ে আরও ভালো খেলবে, আরও কেন কলকাতা ছাড়ে যে সে ভালো খেলে, ওখানে যে আরও ভালো খেলবে, তারপর হয়তো পরে খেলতে পারবে না। রাহুল ত্রিপাঠী ওরকম হায়দ্রাবাদে গিয়ে অবিশ্বাস্য খেলেছিল। এই হলো ব্যাপার। এই সব প্লেয়ার বিক্রি নিয়ে কলকাতার স্কোয়াড নিয়ে আলোচনা করে দিলাম, অন্য দলের স্কোয়াড নিয়েও আলোচনা করে দেবো অন্য একটা ভিডিওতে।